বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে পুড়ে ছাই হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। আমদানি করা পণ্য পুড়ে যাওয়ায় বন্ধ হবে কারো উৎপাদন, বিদেশি ক্রেতা হারানোর শঙ্কায় আছেন অনেক ব্যবসায়ী। শত শত কোটি টাকার পণ্য পুড়ে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি তাদের। সুরক্ষিত জায়গায় এমন আগুনের ঘটনায় ষড়যন্ত্র দেখছে ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ। বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ২২ ঘন্টা পরও ধোঁয়া উঠতে দেখা যায়। আগুনে পুরো কার্গো কমপ্লেক্স পুড়ে ছাই হয়েছে, সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। দেশের রেপ সিস্টেম কোম্পানি ব্যবসা করে গুগল ও বহুজাতিক ডেল কোম্পানির সঙ্গে। প্রায় ৫ কোটি টাকার সার্ভার এসেছিল বিমানবন্দরে, যা রোববার ছাড়ানোর কথা থাকলেও আগুনে পুড়েছে কোম্পানির সব সার্ভার। আমাদের ব্যবসাটা মূলত বড় বড় ডেল, গুগল এদের সাথে ব্যবসাগুলো হয়। আর আইটি প্রোডাক্ট আমাদের আইটি ব্যবসা, সো এখানে একটা বড় ধরনের লস আমরা আশা করতেছি। পুড়েছে চায়না থেকে আমদানি করা ভিভো মোবাইল কোম্পানির ১০,০০০ কেজি মোবাইল অ্যাক্সেসরিজ, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। আগুনে হাজারের বেশি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের কর্মসংস্থান। ৪৩০০ কেজি পর্যন্ত একটা শিপমেন্টে আমাদের মালামাল আছে, এবং ১২০০ কেজি আছে, ২০০০ কেজি আছে, মানে অল ওভারেজ ১০,০০০ কেজির মতো শিপমেন্ট হবে, কাছাকাছি ১০০ কোটি টাকার মতো হবে। কিভাবে এই জায়গা থেকে উত্তরণ ঘটানো যায়, আমাদের মূল বিষয়টা হচ্ছে সারা পৃথিবীতে একটা মেসেজ গিয়েছে, সারা ওয়ার্ল্ডে, যে এখন আমাদের এখানে ইম্পোর্ট কার্গো বন্ধ আছে। বিমানবন্দরে প্রতিদিন প্রায় ৪,০০০ আমদানি পণ্যের চালান দাখিল হয়, যেখানে থাকে ওষুধের কাঁচামাল, হালকা যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স পণ্য এবং তৈরি পোশাকের কাঁচামাল। ক্ষতিগ্রস্ত যাদের বিমানেই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন বিকেএমইএর সভাপতি। প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগতো, একটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে। আজকে কি তাহলে এইটাও কি আবার শুরু হয়েছে? দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি, এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, ১৫ থেকে ১ মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমদানি পণ্য চালান ক্ষতিগ্রস্ত হলেও বিমানবন্দরের রপ্তানি পণ্য চালান যে অংশে থাকে সেখানে আগুন না যাওয়ায় সুরক্ষিত রয়েছে রপ্তানি পণ্য। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আগুন লাগার দীর্ঘ সময় পরও ফায়ার সার্ভিসের কর্মীদের বিমানবন্দরে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। যদিও বেসামরিক বিমান উপদেষ্টার দাবি, ফায়ার সার্ভিস সঠিকভাবেই কাজ করতে পেরেছে। তবে ৭ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। কার্গো ভিলেজে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটার ও আনসার সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সেখানে গেলেও দীর্ঘ সময় তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের। আগুনের ঘটনাটি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখার দাবি তাদের। ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলো, তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ঢুকতে পারলো না, আগুন নিবারণে অংশগ্রহণ করতে পারলো না, হইলে হয়তো কিছুই হইতো না। আর এটা নাশকতা কিনা অনেকে প্রশ্ন করতেছে, এটাও মানে উড়িয়ে দেওয়া যায় না। এটাও সরকারকে মাথায় রাখতে হবে, রেখে তদন্ত করতে হবে। যা যদি নাশকতা হয় তো অবশ্যই নাশকতাটা নিয়ে আমাদের কাজ করবে ওনারা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সব অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হবে। তবে শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না বলেও দাবি তার। ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। আগুনের কারণ নির্ণয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একাধিক কমিটি করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি কী রয়েছে শাহজালাল বিমানবন্দরের?
প্রায় 27 ঘন্টা পরে আগুন সম্পূর্ণভাবে নিভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন এবং সেখানে নানান বিষয়ে তারা আসলে প্রশ্ন উত্তর দিয়েছেন। আমাদের প্রশ্ন ছিল এই কার্গো ভিলেজের যে স্থাপনা সেটি ঝুঁকিপূর্ণ কিনা, কেন আগুন নেভাতে দেরি হলো, এইসব বিষয়ে তিনি খোলাখুলিভাবে বলেছেন। এবং তিনি যেটি বলেছেন যে কার্গো ভিলেজের ভিতরে স্টিলের কাঠামো রয়েছে, পাশাপাশি কম্পার্টমেন্ট রয়েছে, যার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। অর্থাৎ সেই কম্পার্টমেন্টের দেয়াল ভাঙা যায়নি, যার কারণেই আগুন নেভাতে 27 ঘন্টার বেশি সময় লেগেছে। প্রশ্ন ছিল যেহেতু এখানে বিভিন্ন কেমিক্যাল গুদাম রয়েছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের কাঁচামাল রয়েছে, সেই ক্ষেত্রে সেগুলো আসলে এখানকার পরিবেশ কিংবা পরিবেশের প্রতি বিরূপ কোনো প্রভাব পড়বে না, যেটা আমরা মিরপুরের ক্ষেত্রে দেখেছি। তিনি বলেছেন যে এখানে যে আগুন লাগার পরে যে সমস্ত এজেন্ট ছিল সেগুলো পুরেও যে কেমিক্যাল ছিল সেগুলো অন্য এজেন্টে রূপান্তরিত হয়েছে, যেই কারণে আসলে খুব একটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না বলে তিনি জানিয়েছেন। এর বাইরে ভবনটির পরিস্থিতি কি, তিনি বলেছেন যে ভবনের ভিতরে কোথাও কোথাও পলেস্তারায় ফাটল ধরেছে, পাশাপাশি কলম ফাটল ধরেছে এবং এ বিষয়ে হয়তো উচ্চতর কোনো কমিটি গঠন করার পরে এই ভবনটি ব্যবহার উপযোগী কিনা সেটি বলা যাবে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে এই ভবনটি আর ব্যবহার উপযোগী নেই বলেই তিনি জানিয়েছেন। আমাদের প্রশ্ন ছিল যে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা, আপনি জানেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কেপি স্থাপনা, সেক্ষেত্রে আইকা যেটি রয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার সার্টিফাইড পেতে হলে অনেক সময় অগ্নি নির্বাপনের যে বিষয়টি সেটি আসলে একটি প্রোটোকল এবং সেটি থাকতে হয়। এই কার্গো ভিলেজের ক্ষেত্রে ফায়ার নিজস্ব আগুন নির্বাপনের ব্যবস্থা ছিল কিনা বা ফায়ার হাইড্রেন্ট ছিল কিনা, তিনি যেটি বলেছেন কোট আনকোট করে বলছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম ভাবেই এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা তারা পাননি, এইটি তিনি বলেছেন। এখন এই প্রশ্নের উত্তর আসলে কে দিবেন, যদিও গতকালকে থেকে আজকে পর্যন্ত শুধুমাত্র উপদেষ্টা কথা বলেছেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিংবা তাদেরকে বারংবার সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলো, এই বিষয়ে তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বেশ কয়েকজন গণমাধ্যম প্রশ্ন করেছিলেন যেখানে যে ঢুকতে তাদের আসলে দেরি হয়েছে কিনা বা দিতে দেরি হয়েছে কিনা। এখানকার আমদানিকারকরা যেটি বলছেন যে আধা ঘন্টারও বেশি সময় লেগেছে, 8 নম্বর গেটে আসার পরে তাদেরকে সেই গেট ঢুকতে দেওয়া হয়নি, নানান রকম অভিযোগ আকার আসলে আমরা পেয়েছি। এই প্রশ্ন ফায়ার সার্ভিসের কাছে ছিল এবং তারা যেটি বলেছেন যে তারা এইরকম বাধার কোনো সম্মুখীন এখন পর্যন্ত হয়নি। সম্পূর্ণ নির্বাপন হয়েছে, 4টি ইউনিট অতিরিক্ত সতর্কতার কারণে এখানে রেখে গিয়েছে, যদি আবারও আগুনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তারা সেই যে 4টি ইউনিট রয়েছে সেটি দিয়ে তারা নেভানোর চেষ্টা করবেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে এটি বলা যায়। আরো অনেক সেখানে প্রশ্ন ছিল। কার্গো ভিলেজের পার্সেল ইউনিটে যে আগুনের সূত্রপাত ঘটে সেটা এত দ্রুত অন্যান্য জায়গায় বিস্তার লাভ করলো কেন? আমরা পরে দেখলাম যে 36টি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের সক্ষমতায় কোনো দুর্বলতা ছিল কিনা? প্রথমত কথা, তাই এই প্রশ্নের উত্তর তাকে করা হয়েছিল। সেখানে তিনি যেটা জানিয়েছেন যে অবকাঠামো সেটি স্টিলের অবকাঠামো রয়েছে ভিতরে, পাশাপাশি কম্পার্টমেন্ট আপনি নিশ্চয়ই গতকালকে থেকে আমরা দেখেছি যে ভেন্টিলেশন একদম উপরে এবং সেখানে আগুন লাগার পরে সেখানে আবার গ্লাস দেওয়া রয়েছে, অর্থাৎ সেটি ভেঙে যে ভিতরে আগুন দিবে এবং সেটি সুযোগ ছিল না। যখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল তখন সেই গ্লাসটি যখন যেটি পুড়ে ভেঙে গিয়েছে সেটি আলাদা কথা, কিন্তু সেটির কাছাকাছি অর্থাৎ সেই দেয়াল উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে সেখানে তারা যেতে পারেনি। পানির সোর্সিং এর একটা সমস্যা, সেটা নানাবিধ সমস্যা এখানে ছিল, যার কারণেই মূলত এই 27 ঘন্টার পরে আগুন নেভাতে হয়েছে। গতকালকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি বলেছিলেন যে বাতাসের কারণে আসলে আগুন নেভানোর একটি দেরি হয়েছে, ছড়িয়েছে, এরকম নানান কথা বলেছেন। আগুন ছড়ানোর মূল কারণ যেটি, সেখানে আসলে এজেন্ট ছিল, গার্মেন্টস পণ্য ছিল, মেডিকেল ইকুইপমেন্ট ছিল, ওয়াটার প্ল্যানের যে সমস্ত ট্রিটমেন্ট অর্থাৎ আন্ডারগ্রাউন্ডের যে ওয়াটার সেটিকে করার জন্য, পরিশোধন করার জন্য সেই রকম কেমিক্যাল এখানে ছিল, যার কারণেই মূলত আগুন নেভাতে দেরি হয়েছে। তবে যেই তদন্ত কমিটি গঠন হয়েছে, আপনি জানেন যে কেপি স্থাপনা সাংবাদিকদের প্রবেশাধিকার একরকম সংরক্ষিতই বলা যেতে পারে, সেই ক্ষেত্রে যে দুটো কমিটি গঠন করা হয়েছে তারা আসলে কাজ করেছে কিনা, তারা কারোর সঙ্গে কথা বলেছে কিনা, সেই রকম কোনো প্রশ্নের উত্তর আসলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এবং কেন নিজস্ব যে আগুন নির্বাপন ব্যবস্থা বা অগ্নি নির্বাপন ব্যবস্থাটা সক্রিয় ছিল না, সে বিষয়ে আসলে কাকে প্রশ্ন করবেন, সেই উত্তরদাতা আসলে কে হবেন, সেটি আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। সিভিল এভিয়েশনের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি। ধন্যবাদ আলামিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি মাশুল স্থগিত করে পূর্বের 57 টাকায় বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। এই ঘোষণার পর বন্দরে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। দুপুরে বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর সচিব জানান, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল স্থগিত থাকবে,
পুরনো মাসুলেই যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে। মন্ত্রণালয়ের সুপারিশ পাঠানোর পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত 15 অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় শনিবার থেকেই কন্টেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ রাখেন মালিক শ্রমিকরা। এদিকে কর্মবিরতির কারণে শনি ও রোববার 1000 একক কন্টেইনার রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ছেড়েছে 6টি জাহাজ। শনিবার থেকে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ থাকায় বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। দাবি আদায়ে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছিল পোর্ট ইউজার্স ফোরাম। এই গেট পাসটা কোনো ক্ষেত্রে মালিকরা দেয়, কোনো ক্ষেত্রে সিএনএফ মালিকরা দেয়, কোনো ক্ষেত্রে আমদানিকারকরা দেয়, কোনো ক্ষেত্রে আবার ট্রাক শ্রমিকরা নিজেরা বিয়ার করতে হয়। আমদানি, রপ্তানি, অর্থনীতি, বাণিজ্য সবকিছু স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে প্রত্যাহার করা হয়েছে, যে কর্মবিরতি ছিল, এখন সবশেষ অবস্থা কি? যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে বাড়তি কার্যক্রম জারি রাখা হবে কিনা? কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বাইরে গত 2 দিনে অন্তত 6000-এর মতো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছিল। আমরা এখন দেখছি যে বিকেল হতে হতে সেই সমস্ত ট্রাক আস্তে আস্তে বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং সেই হিসেবে আমরা বলতে পারি যে বন্দর থেকে পণ্য পরিবহন, অর্থাৎ বন্দরে পণ্য আসা এবং বন্দর থেকে পণ্য যাওয়া দুটোই আস্তে আস্তে শুরু হয়েছে এবং এটি হয়তো বন্দরে যে পণ্য জট ইতিমধ্যে তৈরির আশঙ্কা তৈরি হয়েছিল বা যা জমেছে সেটি হয়তো আজকের মধ্যে শেষ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। এখানে হয়তো কয়েকটা দিন আস্তে আস্তে সেটি সমাধান হওয়ার বা শেষ হওয়ার পথে আছে। তবে যে আলোচনাটি এসেছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার বিপরীতে যে মাসুল বৃদ্ধি, সেই মাসুলের একটি হচ্ছে এই যানবাহন ঢোকার ক্ষেত্রে যে মাসুলটি দিতে হয় সেটি আগে 57 টাকার মতো ছিল, এখন সেটি 230 টাকা করা হয়েছে। এটির আপাতত একটি ছোট সমাধান আমরা লক্ষ্য করছি, কিন্তু একই সাথে পোর্ট ইউজার্স ফোরাম বা চট্টগ্রামের বা অন্যান্যরা যারা বন্দর ব্যবহারকারীরা আছেন তারা যে বলা যায় যে গত 2 মাস ধরে যে আলোচনাটি নিয়ে এসেছেন, অর্থাৎ এবং গত পরশুদিন একটি আলটিমেটামও দিয়েছেন যে এই অন্যান্য সেবার ক্ষেত্রে বন্দর যে প্রায় গড়ে 41% মতো তারা তাদের মাসুল বৃদ্ধি করেছে, সেগুলোকেও কমিয়ে আনতে হবে। সেটির আসলে আপাতত কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি এবং সেক্ষেত্রে আগামী সময়ে আসলে এটির প্রভাব বন্দরে কেমন পড়বে সেটি নিয়ে একটি আলোচনা আছে। কারণ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে ব্যবহার করে যে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে যে খরচ সেটি বেশ খানিকটাই বাড়ছে এবং এই খরচ কিন্তু আলটিমেটলি আমাদের পণ্যের দামের উপর বর্তাবে, অর্থাৎ আমাদের দেশের আমদানি করা পণ্যের উপরই এটি বর্তাবে, আবার ঠিক রপ্তানির ক্ষেত্রেও রপ্তানি পণ্যের উপর বর্তাবে। তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা, বন্দর ব্যবহারকারীরা যে আশঙ্কাটি করছেন যে তাদের যে সামগ্রিকভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার ফলে যে সুবিধা সেটি কমে যাবে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে বন্দর বলছে যে তারা লম্বা সময় পরে 4 দশক পরে তারা এই মাসুলগুলো বাড়াচ্ছেন, কিন্তু বন্দর ব্যবহারকারীরা সেখানে বলছেন যে 4 দশক আগেও যেটি ডলারে এই পরিশোধযোগ্য এই সমস্ত মাসুল ডলারের দাম ছিল তখন 30 টাকার মতো বাংলাদেশি টাকায়, এখন 120 টাকা, অর্থাৎ মাসুল যে বাড়েনি সেটি বলা যাবে না। আরেকটি বিষয় যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে যে আশেপাশের দেশগুলোর চেয়ে চট্টগ্রাম বন্দরের যে মাসুল সেটি সর্বনিম্ন, সেক্ষেত্রে বন্দর বা ব্যবহারকারীরা বলছে যে আশেপাশের দেশগুলোর বন্দরে যে ধরনের সুযোগ সুবিধা বা সেবার মান যতটা উন্নত চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে ততটা নয়। তো এই ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গাড়ির শোরুমে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে সব শোরুম অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। রাজধানীর প্রগতি সরণি এলাকায় মানববন্ধনে বক্তারা বলেন, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা টেলিফোনে হুমকি দিয়ে তাদের কাছে চাঁদা দাবি করছে, এমনকি প্রায়ই শোরুমে ককটেল নিক্ষেপ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল হক জানান, চলতি বছরের আগস্ট মাস থেকে কয়েকবার শোরুমে ককটেল নিক্ষেপ করেছে কিছু দুর্বৃত্তকারী।
এমন অবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। এ সময় সংগঠনের সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অক্টোবরের 30 তারিখের মধ্যে আইনি সহায়তা না পেলে সরকারকে কোনো রাজস্ব দেবে না বারভিডা। পাশাপাশি আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। আর অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। সকল চাঁদাবাজ, সকল সন্ত্রাসীদেরকে এই বার্তা দিতে চাই যে আমরা তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা সরকারের সাথে আছি, আমরা আমাদেরকে তাদেরকে প্রতিহত করব। নভেম্বরের 1 তারিখ থেকে আমরা গাড়ি ছাড় করা বন্ধ করব, রাজস্ব দেওয়া বন্ধ করব, রেজিস্ট্রেশন বন্ধ করতে করব। যাত্রীর চাপ সামলাতে বাড়ল মেট্রো রেল চলাচলের সময়। রোববার সকাল 7টার পরিবর্তে 6:30টায় ট্রেন ছাড়ে উত্তরা স্টেশন থেকে, আর মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত 10:10 নতুন সূচিতে শুক্রবার বেলা 3টার পরিবর্তে 2:30টায় চালু হবে মেট্রো রেল। এতে যাত্রীদের কিছুটা সুবিধা বাড়বে আশা নগরবাসীর। রোববার সকাল 6:30 উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে ট্রেন, যা এতদিন ছাড়ত সকাল 7:10। বর্ধিত সময়ে মেট্রো রেল চলাচল করায় খুশি যাত্রীরা। সকালে যাত্রীর চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। নতুন সূচিতে সেবার মান আরও বাড়বে আশা যাত্রীদের। আমি যাব লৌহজং, তো পরে গেলে আসলে আমার অফিসটা ধরতে সময় লস হইতো, তো এখন ভালো হয়েছে ভাই। কুমিল্লা যাব, গিয়ে অফিস ধরবো। হ্যাঁ, এর আগে ছিল 7:10 রওনা দিলে আমার জন্য একটু দেরি হয়ে যেত। আধা ঘন্টা আগে আসার কারণে আমি এখন টাইমলি যেতে পারবো। উত্তরা থেকে মতিঝিল প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। সময় বাড়ানোর পাশাপাশি মেট্রো রেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। তারা বলছেন, ট্রেন চলাচলের সময় বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। সকালবেলা যাই, দেখা যাচ্ছে যে এদিকে রিক্সা পাওয়া যায় না, এদিকে অনেক সমস্যা হয়, বাস টাস থাকে না। সেক্ষেত্রে মেট্রোটা সকাল সকাল অন করে আমাদের ভালো হয়েছে। খুবই একটা বুদ্ধিদীপ্ত কাজ হয়েছে যে আসলে যারা অফিস যায় তাদের কথা ভেবে যে টাইমটা আগানো হয়েছে আর কি। এদিকে মেট্রো রেলের ট্রিপ বাড়াতে পরীক্ষা নিরীক্ষা চলছে। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা ডিএমটিসিএল-এর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নোভার্টিসের ওষুধ উৎপাদন শুরু করল নেভিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে নোভার্টিসের প্রথম ব্র্যান্ড গ্যালভসমেটের মোড়ক উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান ফজলুর রহমান, নেভিয়ানের পরিচালক ও রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, নেভিয়ান দেশে বিশ্বমানের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণে ভূমিকা রাখবে। এ সময় স্বাস্থ্য সচিব সাইদুর রহমান বলেন, নেভিয়ানের উৎপাদিত নোভার্টিসের ওষুধ দেশের ওষুধ শিল্পে এক শক্তিশালী অগ্রযাত্রা। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 75.07 পয়েন্ট, শেয়ার দর কমেছে 79 ভাগের বেশি কোম্পানির। এছাড়া আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 2 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 194.99 পয়েন্ট। রোববার দিনের শুরু থেকেই কিছুটা ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 2 মিনিটে প্রধান সূচক 3 পয়েন্ট বাড়লেও এরপর সূচকের পতন শুরু হয়। দিন শেষে ডিএসইএক্স সূচক 75.07 পয়েন্ট কমে অবস্থান করছে 5044 পয়েন্টে। মূল্য সূচকের সাথে ডিএসইতে আগের দিনের চেয়ে 2 কোটি টাকার লেনদেন কমেছে। আজ মোট লেনদেনের পরিমাণ 442.40 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 314টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স, দ্বিতীয় ওরিয়ান ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে আছে বিএসআরএম। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে পিপলস লিজিং, দ্বিতীয় ন্যাশনাল হাউজিং এবং তৃতীয় অবস্থানে আছে বিএসআরএম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 194.99 পয়েন্ট কমে অবস্থান করছে 14,273 পয়েন্টে। লেনদেন হয়েছে 10.70 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হয়েছে 122 টাকা 40 পয়সায়, বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর
বিনিময় হয়েছে 169 টাকা 27 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 146 টাকা 89 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 32 টাকা 80 পয়সায়। দর কমেছে আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 33 টাকা 49 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 402 টাকা 40 পয়সায়। দর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হয়েছে 29 টাকা 12 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।